দীর্ঘ আওয়ামী আমলে রীতিমতো দিশেহারা অবস্থায় ছিল বিএনপি। হাজার হাজার নেতাকর্মী জেলে। দামি বিএনপি বানিয়ে আসল বিএনপিকেই বিলুপ্ত করার ষড়যন্ত্র চলেছে। বলা হতো বিএনপির হারিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু তখন ঠাঁই দাঁড়িয়েছিলেন মির্জা ফখরুল। কি রোদ কি বৃষ্টি, দেখা যেত ভাঙা চেয়ারে বিএনপির কার্যালয়ের সামনে বসে আছেন ভদ্রলোক। পাশে দেখা যেত আরেক বর্ষিয়ান নেতা রুহুল কবির রিজভীকে। তারা যেন পণ করেছিলেন, যদি যায় প্রাণ তবুও রাখতে হবে বিএনপির মান। যেভাবে হোক দলটাকে বাঁচিয়ে রাখতে হবে। সেখান থেকে তাদের তুলে দেওয়া হতো কখনো কখনো, আবার তুলে নিয়ে রাখা হতো জেলখানায়। জেলখানায় দলের নেতাকর্মীদের অসহায়ত্বের গল্প বলার সময় কাঁদতেন শিশুদের মতো। বলতেন সময় একদিন আসবে, প্রতিষ্ঠিত হবে ইনসাফের রাজনীতি। অবশেষে সেই দিন এসেছে। ফেব্রুয়ারি ভূমিধস জয় নিয়ে মির্জা ফখরুলের দল এখন ক্ষমতায়, হলেন স্থানীয় সরকার মন্ত্রী। সব ঠিক থাকলে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতিও। আপদমস্তক ভদ্রলোক, একসময়ের শিক্ষক মির্জা ফখরুলকে তার প্রাপ্য সম্মান জানাচ্ছে বিএনপি। আজকের এক্সপ্লেইনার মির্জা ফখরুলকে নিয়ে, সঙ্গে আছি মৌসুমী সুলতানা। স্ত্রীকে নিয়ে একবার সংবাদ মাধ্যমে বলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ওই মানুষটাই। কথাটা যখন বলছিলেন তখনও তিনি জানতেন না কিছুদিনের মধ্যেই বদলে যাবে তার রাজনৈতিক জীবনের গতিপথ। বিএনপি তাকে মনোনীত করবে দলীয় রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যাওয়াটা এখন তার জন্য শুধু সময়ের অপেক্ষা। ছাত্রনেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা, পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, দলের মহাসচিব, এক জীবনে এত পরিচয় খুব কম মানুষের ভাগ্যে জোটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুটেছে। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম মির্জা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ার সময় জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। তখনকার পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে হল ইউনিটের সাধারণ সম্পাদক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হন। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় সংগঠনের মর্যাদাপূর্ণ পদে থেকে রাজনৈতিক কারণে গ্রেপ্তারও হন তিনি। যেতে হয় কারাগারে। অথচ স্বাধীনতার পর দলীয় রাজনীতি থেকে কিছুদিনের জন্য সরে যান এই মানুষটাই। ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল। এরপর সরকারি প্রশাসনেও দায়িত্ব পালন করেন। কাজ করেছেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে। যুক্ত ছিলেন ইউনেস্কো জাতীয় কমিশনের সঙ্গেও। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তখনকার উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন। ১৯৮২ সালে সেই দায়িত্ব ছাড়ার পর আবার ফিরে যান শিক্ষকতায়। যোগ দেন ঠাকুরগাঁও সরকারি কলেজে। এই পর্বটা তাকে অন্য রাজনীতিকদের চেয়ে আলাদা করেছে বলেই মনে করেন বিশ্লেষকরা। কারণ তার রাজনৈতিক ভাষায় বারবার উঠে এসেছে অর্থনীতি, প্রশাসন আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রসঙ্গ। ছাত্র রাজনীতি, শিক্ষকতা আর প্রশাসনের ভেতর থেকে রাষ্ট্র দেখার অভিজ্ঞতা, এই মিলিয়ে তৈরি হয়েছে একজন ভিন্ন ধাতের রাজনীতিক। মির্জা ফখরুলের রাজনীতিতে আসাটা একেবারে শূন্য থেকে নয়। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ। একাধিকবার সংসদ সদস্য ও ২ দফায় মন্ত্রী। চাচা মির্জা গোলাম হাফিজও ছিলেন মন্ত্রী, পরে সংসদের স্পিকার। আরেক চাচা মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অধীনে যুব শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন। কিন্তু বাবার রাজনৈতিক পথ আর ছেলের পথ কখনো এক ছিল না। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচনের প্রস্তুতি নেন মির্জা ফখরুল। ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেও যান। মজার বিষয় হলো তখন বাবা পূর্ণমন্ত্রী, ছেলে পৌর চেয়ারম্যান। ৯০-এর দশকের শুরুতে এরশাদ বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯২ সালে হন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। ২০০১ সালে ঠাকুরগাঁও ১ আসন থেকে জিতে সংসদ সদস্য হন। খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রীও হন কৃষি এবং পরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে।
2008 সালের নির্বাচনে হেরে যান মির্জা ফখরুল। বিএনপিও চলে যায় বিরোধী দলে, কিন্তু ঠিক তখন থেকেই কেন্দ্রীয় রাজনীতিতে উত্থান শুরু তার। 2009 সালে হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। 2011 সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর খালেদা জিয়া তাকে দেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। 5 বছর সেই দায়িত্ব সামলে 2016 সালের 30 মার্চ পূর্ণাঙ্গ মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই অধ্যায়টাই সম্ভবত তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, কারণ তখন বিএনপি ক্ষমতার বাইরে, খালেদা জিয়া আইনি ও রাজনৈতিক চাপে জর্জরিত, তারেক রহমান দেশের বাইরে নির্বাসনে। দলের হাল একা টানতে হয়েছে মির্জা ফখরুলকে। তারেক রহমান লন্ডনে থাকাকালীন দলের প্রতিদিনকার রাজনীতি সামলানোর দায়িত্ব কার্যত এসে পড়ে মির্জা ফখরুলের কাঁধে। কর্মসূচি ঠিক করা, সরকার বিরোধী অবস্থান তুলে ধরা, দল ও জোটের ভেতরের নানা মত ও শক্তিকে এক জায়গায় রাখা, সব করতে হয়েছে তাকে। লন্ডন থেকে তারেক রহমানের পরামর্শ আসত, মাঠের বাস্তবতা বুঝে সেই পরামর্শ বাস্তবায়ন করার দায়িত্বটা থেকেছে মির্জা ফখরুলের হাতে। 2018 সালের নির্বাচনের আগে খালেদা জিয়াকে যখন কারাগারে পাঠানো হয়, তখনও দলের প্রকাশ্য মুখ হয়ে থেকেছেন তিনি। 2023 সালের 28 অক্টোবরের সংঘর্ষের পর নিজেও গ্রেপ্তার হন, যান কারাগারে। পরে একাধিক মামলায় 2024 সালের জানুয়ারিতে গ্রেপ্তার দেখানো হয় তাকে আরও কয়েকবার। পরিবারের কঠিন সময়েও রাজপথ ছাড়েননি মির্জা ফখরুল। বারবার কারাগারে যেতে হয়েছে তাকে। তখন হয়তো নিজেও ভাবেননি একদিন বিএনপি আবার ক্ষমতায় ফিরবে, কিন্তু বিশ্বাসটা হারাননি, ধরে রেখেছিলেন দলের হাল। মির্জা ফখরুলের রাজনৈতিক ভাষা অন্য নেতার চেয়ে তুলনামূলক সংযত বলে পরিচিত। রাজনৈতিক সংঘাতের মধ্যেও আলোচনার দরজা খোলা রাখার প্রবণতা বারবার দেখা গেছে তার বক্তব্যে। এই বৈশিষ্ট্যই তাকে এনে দিয়েছে দল মত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের অনেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশি প্রকাশ করছেন তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায়। প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের মানুষদের কাছেও তিনি বরাবরই সমাদৃত। প্রতিপক্ষ সুলভ মনোভাব বা মুখ ফিরিয়ে রাখার প্রবণতা তার মধ্যে কখনো দেখা যায়নি বলেও মত অনেকের। ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস জয়ের পর এখন ক্ষমতায় বিএনপি। মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সামলেছেন। আর সব ঠিক থাকলে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতিও। যদিও বিরোধী দলের একজন প্রার্থী থাকায় এবার এই পদে ভোটাভুটি হবে, তবে সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে তার পরাজিত হওয়ার সুযোগ কার্যত নেই। কিন্তু রাষ্ট্রপতির চেয়ারে বসার পর তার সামনে অপেক্ষা করছে ভিন্ন এক পরীক্ষা। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপতি সরাসরি সরকার পরিচালনা না করলেও সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর রাজনৈতিক ভারসাম্যের সর্বোচ্চ প্রতীকী আসনে বসেন তিনি। 1.5 দশক ধরে বিএনপির প্রকাশ্য রাজনৈতিক মুখ থাকা একজন মানুষকে তখন প্রমাণ করতে হবে দলীয় আনুগত্যের বাইরে গিয়েও নিরপেক্ষ থাকতে পারেন তিনি। শিক্ষকতা, প্রশাসনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক সংযম হয়তো এখানে তার সম্পদ।